উচ্চ মাধ্যমিক 2025 ভূগোল বিষয়ের একদম ফাইনাল সাজেশন নিয়ে আজকের আমাদের এই বিশেষ ভিডিও। পরীক্ষাতে যেভাবে দাগ নাম্বার অনুযায়ী প্রশ্ন আসে ঠিক সেইভাবে প্রতিটা দাগ নাম্বার ধরে ধরে তোমাদেরকে প্রশ্ন বলে দেব। কোন দাগ থেকে কোন প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, 7 মার্কের প্রশ্ন হিসাবে কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে তেমন কিছু মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদেরকে বলে দেব। যে প্রশ্নগুলি যদি তোমার খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো ভূগোল বিষয়ে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে বড় প্রশ্ন নিয়ে আর কোনো চিন্তা তোমাদের থাকবে না। প্রশ্নগুলি দেখানোর আগে তোমাদেরকে বলে রাখা প্রয়োজন, ভূগোল বিষয়ে 7 মার্কের বড় প্রশ্ন আসে পরীক্ষাতে, তবে কোনো একটি প্রশ্ন 7 মার্কের জন্য কখনোই হবে না। 4+3 = 7 অথবা 5+2 = 7 অথবা 3+4 = 7, এই বিভিন্নভাবে কাটা কাটা কিন্তু প্রশ্ন আসবে পরীক্ষাতে। তাই কাটা কাটা প্রশ্ন যদি তোমাদেরকে পরপর দিতে থাকি তাহলে এটা তোমরা বলবে যে দাদা এত প্রশ্ন কেন দিচ্ছ, কিন্তু যখন দুটি প্রশ্ন অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে তখন তোমরা বুঝবে যে মাত্র কয়েকটি প্রশ্ন, কিন্তু রয়েছে একটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্ন। তাই দুটি প্রশ্ন তোমার খুব ভালো করে পড়া থাকা প্রয়োজন। পরীক্ষাতেও ঠিক একইভাবে প্রশ্ন আসবে, দুটি প্রশ্ন মিলিয়েই একটি প্রশ্ন, মান থাকবে 7 প্রতিটা প্রশ্নের। সো প্রথম থেকে দাগ নাম্বার অনুযায়ী প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে 3 পয়েন্ট এর দাগ থেকে আসবে পরীক্ষাতে একটি বড় প্রশ্ন, সাথে অথবা প্রশ্নও থাকতে পারে। সো এখান থেকে যে প্রশ্নগুলি দেখে যাবে, প্রথম প্রশ্ন, সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। এর সাথে প্রশ্ন, ফ্রিয়ড ও ডালমেশিয়ান উপকূল রেখা সম্পর্কে লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটি, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভৌমজলের নিয়ন্ত্রক সমূহ লেখো। কাস্ট ভূমিরূপ গঠনের শর্তগুলো কি কি। এর সাথে প্রশ্ন, সোয়াশ ও ব্যাকওয়াশ কাকে বলে। পরের প্রশ্ন, প্রবাল প্রাচীর কাকে বলে, প্রবাল প্রাচীর গড়ে ওঠার শর্তগুলি লেখো। এর সাথে প্রশ্ন, উত্থিত নিমজ্জিত উপকূলের পার্থক্য লেখো। এরপর এখান থেকে শেষ প্রশ্ন, ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের পর্যায়গুলি আলোচনা করো। এর সাথে প্রশ্ন, স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য। এরপর 5 নম্বর প্রশ্ন, বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর সংক্ষিপ্ত বিবরণ দাও। এর সাথে বৃক্ষরূপী ও জাফরিরূপী জলনির্গম প্রণালীর মধ্যে পার্থক্য লেখো। পারলে কেন্দ্রমুখী ও কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালীর মধ্যে পার্থক্যটা দেখে রাখবে। যেহেতু 3 পয়েন্ট এর দাগ থেকে প্রশ্নগুলো বলছি, সো এখান থেকে একটু প্রশ্ন সংখ্যা বেশি রয়েছে। বাকি যে দাগ নাম্বারগুলো রয়েছে সেখান থেকে কিন্তু 3 থেকে 4টি করে প্রশ্ন বলে দেবো। এরপর 6 নম্বর প্রশ্ন, মৃত্তিকা পরিলেখ এর বিভিন্ন স্তরগুলি চিত্রসহ বর্ণনা করো। এর সাথে এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বর প্রশ্ন, পেডোক্যাল ও পেডালফার মৃত্তিকা কাকে বলে। এর সাথে মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার প্রভাব লেখো। 3 পয়েন্ট এর দাগ থেকে এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখবে। যেহেতু দুটি করে প্রশ্ন নিয়ে হয়েছে একটি করে প্রশ্ন, তাই প্রতিটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়বে। এরপর 3 পয়েন্ট বির দাগ থেকে মাত্র 4টি প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, মৌসুমী জলবায়ুর ওপর জেট বায়ুপ্রবাহের প্রভাব বিশ্লেষণ করো। এর সাথে এল নিনো ও লা নিনার মধ্যে প্রভেদ কী। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। নেক্সট প্রশ্ন, নাতিশীতোষ্ণ অঞ্চলে সৃষ্ট ঘূর্ণবাতের পর্যায়গুলি সংক্ষেপে চিত্রসহ আলোচনা করো। এর সাথে ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। বিশ্ব উষ্ণায়নের ফলাফল আলোচনা করো। গ্রিনহাউস গ্যাসের প্রভাবগুলি লেখো। এর সাথে পারলে আরও একটি প্রশ্ন দেখে যাবে, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। এরপর এখান থেকে শেষ প্রশ্ন, জীব বৈচিত্র্যের হটস্পট কী, জীব বৈচিত্র্যের প্রকারভেদ আলোচনা করো। এর সাথে জীববৈচিত্র্য সংরক্ষণের কৌশলগুলি আলোচনা করো। প্রশ্নপত্রে 3 পয়েন্ট বির দাগে প্রশ্নের উত্তর করার জন্য অবশ্যই এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়ে রাখবে। প্রশ্নপত্রে 3 পয়েন্ট সির দাগ থেকে মাত্র 5টি প্রশ্ন বলে দেব, খুব ভালো করে পড়ে রাখবে। প্রথম প্রশ্ন, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো। এর সাথে শুষ্ক কৃষি ও আর্দ্র কৃষির মধ্যে পার্থক্য লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কি কি। এর সাথে জীবিকা সত্তাভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য লেখো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, নীল বিপ্লবের সুফল ও কুফল আলোচনা করো। এর সাথে নিবিড় কৃষি ও ব্যাপক কৃষির মধ্যে পার্থক্য লেখো। এরপর 4 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতির কারণ লেখো। এর সাথে মিশরে কার্পাস চাষ উন্নত কেন। প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, বাদ দেওয়ার মতো প্রশ্ন নেই, খুব ভালো করে প্রতিটা প্রশ্ন পড়ে রাখবে। এরপর 5 নম্বর প্রশ্ন, ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ লেখো। এর সাথে শ্বেত বিপ্লব সম্পর্কে টিকা লেখো। এই 5টি প্রশ্ন যদি তোমাদের খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো প্রশ্নপত্রে 3 পয়েন্ট সির দাগ থেকে প্রশ্ন তোমার
পরীক্ষাতে কমন থাকবে। নেক্সট আমরা দেখে নেব প্রশ্নপত্রে 3.d দাগ থেকে মাত্র 4টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন? এর সাথে কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্যগুলি কী কী? খুব ভালো করে এই প্রশ্নটি পড়ে রাখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি? এর সাথে ভারতে বস্ত্র শিল্পের সমস্যাগুলি লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, কানাডায় কাগজ শিল্পের উন্নতির কারণ লেখো। এর সাথে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশীয় ভবনের কারণগুলি আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, মালয়েশিয়ায় রবার শিল্পের উন্নতির কারণ লেখো। এর সাথে চতুর্থ ও পঞ্চম স্তরের কাজের মধ্যে পার্থক্য লেখো। এই 4টি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। নেক্সট আমরা দেখে নেব 3.e দাগ থেকে কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, বেঙ্গালুরু ইলেকট্রনিক্স শিল্পে উন্নত হওয়ার কারণগুলি উল্লেখ করো। এর সাথে বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে দুটি পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে দুটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো। এর সাথে জনঘনত্ব ও মানুষ জমির অনুপাতের মধ্যে পার্থক্য লেখো। এরপর 4 নম্বর প্রশ্ন, জনবসতি কাকে বলে? গ্রামীণ ও পৌর জনবসতির মধ্যে পার্থক্য লেখো। এর সাথে প্রশ্ন, গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ লেখো। সো এই ছিল উচ্চ মাধ্যমিক ভূগোল বিষয়ে 7 মার্কের বড় প্রশ্নের সাজেশন। ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। আজকের এই ভিডিওটি এতটুকুই। উচ্চ মাধ্যমিক ভূগোল সহ অন্যান্য সকল বিষয়ের সাজেশন পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।